অভিকর্ষ। তো এখানে কি দিয়ে আমরা শুরু করতে পারি? আমরা চাইলে নিউটনের সূত্র দিয়ে শুরু করতে পারি। তো আমরা নিউটনের সূত্র দিয়ে যদি শুরু করি, নিউটন কি বলেছিল? সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। ধরা যাক এখানে আমরা দুইটা বিন্দু বস্তু নিলাম, পয়েন্ট ম্যাস। তাহলে এই পয়েন্ট ম্যাসটা হচ্ছে m1 আর এই পয়েন্ট ম্যাসটা হচ্ছে m2, বিন্দু ভর। এদের দুইজনের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব বা স্ট্রেট লাইন ডিসটেন্স সেটা হচ্ছে d। তাহলে নিউটনের ফর্মুলা অনুযায়ী বা থিওরি অনুযায়ী এই দুইটি বস্তু পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ এই বস্তুটা এই বস্তুকে এদিকে আকর্ষণ করবে আর এই বস্তুটা এই বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এই দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করবে সেই বল F ইকুয়ালস G m1 m2 বাই d স্কয়ার। তার মানে ভর যত বাড়বে ভরের গুণফলের সমানুপাতিক, আর মধ্যবর্তী যত দূরত্ব বাড়বে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভর বাড়লে আকর্ষণ বাড়ে আর দূরত্ব বাড়লে আকর্ষণ বর্গ হারে কমে যেতে থাকে। তাহলে এই হচ্ছে নিউটনের সূত্র। কিন্তু এই নিউটনের সূত্র কি আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো? অ্যান্সারটা হচ্ছে না, আমরা সমস্ত বস্তুর ক্ষেত্রে নিউটনের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। তার আগে বলে নেই কার পরিচয় কি। F হচ্ছে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, G হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 6.673 × 10⁻⁻11। আর এই m1 m2 হচ্ছে দুইটা বস্তুর ভর, d হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটুকু বলে আমি একটা পজ নিচ্ছি। আমি দেখি তোমরা কে কে আমাদের লাইভ ক্লাসটাতে জয়েন করেছো এবং কমেন্ট করা শুরু করেছো, সেটা দেখে আমি আবার এই ভিডিওতে ফেরত আসবো। তাহলে দেখো আমরা এখানে নিউটনের সূত্রটা যেটা করলাম, সেখানে কি হচ্ছে, সেখানে দুইটি বস্তু বিন্দু বস্তুর মধ্যে আমরা আকর্ষণ হিসাব করলাম। তো আমি বলেছিলাম যে কখন কখন অ্যাপ্লাই করতে পারবো আর কখন কখন অ্যাপ্লাই করতে পারবো না, সেটা আমি একটু সাইডে লিখে দিই। আমরা অ্যাপ্লাই করতে পারবো বিন্দু ভরের জন্য আর সুষম গোলকের জন্য। বিন্দু ভর আর সুষম গোলক অর্থাৎ পয়েন্ট ম্যাস এবং ইউনিফর্ম স্ফিয়ার সুষম গোলক, এদের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে ভাই আমি কি এটার জন্য ইউজ করতে পারবো না? ধরা যাক আমার একটা চামচ, এরকম একটা চামচ, এই চামচের জন্য কি আমি মহাকর্ষীয় সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? একটা চামচ আর একটা মনে করো বাটি, এদের জন্য মহাকর্ষীয় সূত্র অ্যাপ্লাই করা যাবে না? অ্যান্সার হচ্ছে না, এই চামচ আর বাটির জন্য আমি এই মহাকর্ষীয় সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা বিন্দু ভরও না কিংবা সুষম গোলকও না। এদের জন্য আমাকে কমপ্লিটলি অন্যভাবে হিসাব করতে হবে। তাহলে আমি দেখি তোমরা কে কে কমেন্ট করা শুরু করলে। আমি দেখতে পাচ্ছি শাওন, তাসমিয়া আলম, নাইম হাসান, মতিউর রহমান, তারপর রুদ্র কুমার, আবিদ শাহরিয়ার, মারিয়া, নাজাত, হিমেল, তারপর নৌকো, তারপর আমি দেখতে পাচ্ছি স্যাম, নাদিম খান, সৈকত, শাহরিয়ার, শুভ, ইসমাইল, তুষার, তারপর জাহিদ, হাবিবা, আইমান আহমেদ, সামাদ, আহনাফ, তারপর আমি দেখতে পাচ্ছি অলি, সাকিব, তারপর সামিরা, তারপর ফাহিম খান, তারপর আমদাদ হোসেন, আহনাফ, আবারও স্যাম, তারপর আমি দেখতে পাচ্ছি হৃদয়, সৈকত, মেহজাবিন, আলভি, তুষার, অলি, তুর্য এবং নাইম। তোমরা অলরেডি কমেন্ট করেছো এবং শেষে নীল ক্যানভাস এবং রাজু এবং কুয়াশা তোমরা কমেন্ট করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটাতে জয়েন করার জন্য। তো আমি এবার আমাদের এই ফর্মুলায় আবার ফিরে আসি। তাহলে দেখো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো বিন্দু ভরের জন্য এবং সুষম গোলকের জন্য। তাহলে ধরা যাক এটা একটা সুষম গোলক, এই একটা সুষম গোলক, এটা একটা সুষম গোলক, এরকম একটা সুষম গোলক, আর সামনে এটাও একটা সুষম গোলক, এটাও একটা সুষম গোলক, পারফেক্ট স্ফিয়ার এটা। তাহলে এই দুইটার বেলায় আমরা ডি কোন দূরত্বটাকে ধরবো, খুব ভালো করে খেয়াল করো। এটার ভর m1, এটার ভর m2। তাহলে এখানে এই দুইজনের বেলায় আমরা ডি কোন দূরত্বটাকে ধরবো? আমরা কি এই দূরত্বটাকে ডি ধরবো নাকি এই দূরত্বটাকে ডি ধরবো? আমরা আসলে ডি ধরবো একটা গোলকের কেন্দ্র থেকে আরেকটা গোলকের কেন্দ্র, অর্থাৎ ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এখানে ধরবো ডি। তাহলে আমাদের এই ফর্মুলা পারফেক্টলি কাজ করবে। তাহলে বিন্দু ভরের জন্য তো বিন্দু থেকে বিন্দু সরাসরি দূরত্ব নিলেই হয়, আর এক্ষেত্রে হচ্ছে আমাকে ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র নিতে হবে। তাহলে এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি।
এই ডি m1 m2 এদের মান আমি দিয়ে দেব। তোমরা আমাকে বের করে বলবে যে এই দুই বস্তুর মধ্যে আকর্ষণ বল কতটুকু হয়। তো এই জন্য তোমাদের একটা ক্যালকুলেটর লাগবে। তো ক্যালকুলেটর দিয়ে তোমরা হিসাবটা করে ফেলো। আমি মানগুলো দিয়ে দিচ্ছি। m1 হচ্ছে 10 টু দি পাওয়ার 6 কেজি, আর m2 হচ্ছে 10 টু দি পাওয়ার 5 কেজি। আর এই যে দূরত্ব, এই দূরত্বটা আমরা দিয়ে দিচ্ছি 100 কিলোমিটার। 100 কিলোমিটার। তো আমরা এই দুইটার মধ্যে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেটা জানতে চাই। এই দুইটা বস্তুর মধ্যে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেটা জানতে চাই। তো বস্তু দুইটা আসলে অনেক মোটামুটি বলা যায় হালকাই। পৃথিবীর ভর আর অনেক বেশি, চাঁদের ভর অনেক বেশি। তো আমরা হালকা হালকা দুইটা বস্তু দিলাম। m1 হচ্ছে 10 টু দি পাওয়ার 6 কেজি, m2 হচ্ছে 10 টু দি পাওয়ার 5 কেজি। আর দুইটার মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে 100 কিলোমিটার। তোমরা আমাকে বের করে বলবে যে এই দুইটা বস্তুর মধ্যে কি পরিমাণ মহাকর্ষীয় বল কাজ করে। তো এর ফাঁকে আমি আরেকটা কথা বলে নিই। দুইটা বস্তুর মধ্যে যখন আকর্ষণ বলটা কাজ করে, এরকম মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যখন এই আকর্ষণ বল কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ। আর দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তখন সেই বলটাকে আমরা আলাদা করে বলি অভিকর্ষ। তাহলে চাঁদ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ হচ্ছে সেটাকে আমরা বলবো মহাকর্ষ, কিন্তু চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণটা হচ্ছে সেটাকে আমরা বলবো অভিকর্ষ। এটা জাস্ট আসলে দুইটা টার্ম আলাদা করে নাম দেয়া। আসলে আকর্ষণটা তো হয় একই সূত্র অনুযায়ী, একই সূত্র মেনে। তাহলে এখানে আমি যে মান দিয়েছিলাম, একটা 10 টু দি পাওয়ার 6, একটা 10 টু দি পাওয়ার 5, আর মাঝখানে ডিসটেন্স d 100 কিলোমিটার, এটা আমি বসিয়ে দেখি মানটা কত পাওয়া যায়। তাহলে g এর ভ্যালু হচ্ছে 6.673 10 টু দি পাওয়ার -11, আর এখানে 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 6 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটা আবার একটু উপরে লিখি যাতে দেখতে সুবিধা হয়। আমি এই অংশটা একটু মুছে নিচ্ছি। আমি ফর্মুলাটা লিখে এখানে আবার লিখি। F equals ছিল g m1 m2 by d square. g হচ্ছে 6.673 10 to the power -11, m1 কত 10 to the power 6, আর m2 কত 10 to the power 5, আর ডিসটেন্স কত 100 কিলোমিটার। 100 কিলোমিটার মানে হচ্ছে 100,000 মিটার। তার মানে 10 to the power 5 মিটার। এটাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে। তাহলে আমি ফোর্সটা কিসে পাবো? নিউটনে পাবো। তাহলে এই হিসাবটা আমি ক্যালকুলেটরে বসিয়ে দেখি কত হয়। 6.673 into 10 to the power -11 into 10 to the power 6 into 10 to the power 5 divided by, আমি দেখতে পাচ্ছি 10 to the power 5 স্কয়ার। তাহলে যে রেজাল্টটা আসে সেটা আসে এরকম 6.673 10 to the power -10 নিউটন। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমি এখন দেখব কে কে এই সঠিক অ্যানসারটা দিতে পেরেছো। তো আমি একটু কমেন্টে যাচ্ছি। অলরেডি অনেকেই এই সঠিক উত্তরটা দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান, হিমেল দাস, আসিফ মুন্সি, তারপর কিনারা ইসলাম, তারপর মিশাল, নিসর্গ মৃধা, হৃদয়, আহনাফ তাহমিদ, নিসর্গ মৃধা। নিসর্গ অ্যানসারটা হচ্ছে একক কি হবে? এককটা হবে নিউটনে। এই এককটা হবে নিউটনে। এবং ফাইজা মেহজাবিন, তারপর সাহেব ইবনে হোসাইন, রোহান, ফাতেমা আহমেদ, লিও, জিয়া, হিমাদ্রিকা, তারপর আমি দেখতে পাচ্ছি অলি, তাসমিয়া, মতিউর রহমান, নাহা, নীল, মোহাম্মদ নাইম হোসেন, জাকারিয়া, হিমেল, রায়হান, নৌকো, মুরাদ, শুভ, ফাতেমা আহমেদ, সাইমা কামাল, নাশিদ, নিশা, হাবিবা, সঞ্জয় সাহা, তারপর প্রসেনজিৎ রয়, সৌরভ, সাকিব রহমান, নিসর্গ মৃধা, তারপর ফাহমিদা রহমান, মোহাম্মদ নাইম হাসান, আহমেদ মজুমদার, কাজী রনি, শামস আলভি, তারপর আমি দেখতে পাচ্ছি সাম্য, ফরহাদ, অলি, মোহাম্মদ নাইম হাসান, জেমিমা ভুইয়া, তারপর মেহজাবিন, রোহান, সাব্বির আহনাফ, তারপর মতিউর রহমান, সৌরভ, হাবিবা, তারপর আমি দেখতে পাচ্ছি মেহজাবিন, সাদিয়া, স্নেহা এবং ফাহমিদা রহমান। তোমরা কমেন্ট করেছো এবং যারা যারা এই উত্তরটা আনতে পেরেছো তাদের উত্তর সঠিক। এবং এর মাঝখানে
নিসর্গ জানতে চেয়েছো জি এর একক কি হবে, সেটা আমি এখন একটু বলে দিচ্ছি। ক্যাপিটাল জি এটার একক কি হবে আমি এখন একটু বলে দিচ্ছি। তুমি সূত্রটার দিকে তাকাও। সূত্রটা হচ্ছে F equals G m1 m2 by d স্কয়ার। তাহলে g কে একপাশে রাখো, g হবে f d স্কয়ার by m1 m2। এইটা কি ডিসটেন্স স্কয়ার, তাহলে কি মিটার স্কয়ার। আর এইটা কি নিউটন, নিচে এটা হচ্ছে কেজি, তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কেজি, তাহলে পাচ্ছি আমরা কেজি স্কয়ার। তারপর নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটাই হচ্ছে এই জি এর একক। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছো কিভাবে একটা জিনিসের একক বের করতে হয়। তুমি এরকম একটা সমীকরণ থেকে যার এককটা বের করতে চাও তাকে এক পাশে নিয়ে যাও আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাও, তাহলেই তুমি বাকিগুলোর একক বসিয়ে ওই অজানা রাশিটার একক বের করে ফেলতে পারবে। তাহলে এইমাত্র তোমরা কিভাবে এককটা বের করতে হয় সেটা শিখে গেলে, তাহলে আমাদের এই ভিডিওটা এখনই শেয়ার করে দাও, তাহলে তোমাদের বন্ধুরাও এর সাথে সাথে এই জিনিসটা জেনে যেতে পারবে। তাহলে আমরা প্রথম থেকে কথা বলছিলাম আজকে নিউটনের সূত্রগুলো নিয়ে। তাহলে নিউটনের সূত্র, যে গ্র্যাভিটির বেলায় যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা কার জন্য প্রযোজ্য? বিন্দু ভর আর সুষম গোলক এদের জন্য প্রযোজ্য। তাহলে এইটুকু বলে আমরা এর পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা এবার একটা জিনিস দেখি। তো আমি আসলে তোমাদের কাছে একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর ভেবে চিনতে তুমি দেওয়ার চেষ্টা করবে। ধরা যাক এটা হচ্ছে পৃথিবীর সারফেস, এটা হচ্ছে পৃথিবী আর্থ, এটা হচ্ছে পৃথিবীর সারফেস। সারফেসের উপর একটা গাছ, এই গাছে একটা ফল, এই ফলটা গাছে ঝুলে আছে। এখন গাছ থেকে যদি ফলটা পড়ে যায় তাহলে নিচের দিকে নামতে থাকবে, তাই না? কেন? কারণ পৃথিবী ফলটাকে নিচের দিকে আকর্ষণ করতে থাকবে, এই জন্য ফলটা নিচের দিকে পড়তে থাকবে। তো ধরে নেই পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম আর এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও কে কাকে বেশি আকর্ষণ করবে। পৃথিবী এই ফলটাকে বেশি আকর্ষণ করবে নাকি এই ফলটা পৃথিবীকে বেশি আকর্ষণ করবে? এটা একটু চিন্তা ভাবনা করে আমাকে কমেন্টে জানাও। তো তোমরা এটা চিন্তা ভাবনা করতে করতে আমি আরো কিছু জিনিস নিয়ে কথা বলি, যে এই আকর্ষণটা যে কাজ করে সেটা কাজ করে কোন বরাবর? আকর্ষণটা কাজ করে এই দুইটা বস্তুর ভরকেন্দ্র বরাবর, তাই না? তাহলে এই ফলের ভরকেন্দ্র থেকে পৃথিবীর ভরকেন্দ্র যদি এটা হয় তাহলে এই বরাবর আকর্ষণটা কাজ করবে। এই ফলের ভরকেন্দ্র থেকে পৃথিবীর ভরকেন্দ্র বরাবর, এইভাবে পৃথিবীর ভরকেন্দ্র বরাবর এই আকর্ষণটা কাজ করবে। তাহলে ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র বরাবর আকর্ষণ বলটা কাজ করে এবং প্রত্যেকটা বস্তুই অপর বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। দুইটা ভরযুক্ত বস্তুর মধ্যে যে মহাকর্ষীয় বল আমরা পাই সেটা সবসময় আকর্ষণ ধর্মী আমরা পাই, বিকর্ষণ ধর্মী পাই না। তার মানে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরে, পৃথিবী সবসময় চাঁদকে আকর্ষণই করে, কখনো চাঁদকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে বলে মনে হয় না। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই আমার আগের প্রশ্নটার উত্তর দিয়ে ফেলতে পেরেছো। তো আমি এখন কমেন্টে দেখতে চাচ্ছি কে কি অ্যানসার দিয়েছো। আমি জানতে চেয়েছিলাম কে বেশি আকর্ষণ করবে অপর বস্তুটাকে। আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান, তারপর নিসর্গ মৃধা, রাফি, তারপর অভিজিৎ, মুরাদ, সৃজনী, নাদিয়া, ঋতু, তোমরা অনেকেই এই অ্যানসারটা করেছো যে পৃথিবী ফলটাকে বেশি আকর্ষণ করবে। এর কারণ হিসেবে তোমরা কেউ কেউ উল্লেখ করেছো কারণ পৃথিবীর ভর বেশি। এরপর আমি আরো দেখতে পাচ্ছি আলভি, মতিউর রহমান, সাকিব রহমান, তারপর হাদিউল্লাহ, মারিয়াম, তুষার, শব্দ, ঋতু, সৌরভ, তারপর আমি দেখতে পাচ্ছি রোয়ান, তারপর আশিয়ানা, স্নেহা, নূর, শুভ, তারপর ফাহমিদা রহমান, ইশতিয়াক রায়হান, তারপর নিশা, নিলয়, জনি, তৌহিদুল ইসলাম, সুকান্ত ঘোষ, তারপর রুদ্রকুমার, ইসমাইল তুষার এবং পাভেল মাহমুদ সাগর। তোমরা বেশিরভাগ যে অ্যানসারটা দিয়েছো সেটা হচ্ছে পৃথিবী ফলটাকে বেশি আকর্ষণ করবে। তাহলে আমি এখনই অ্যানসারটা বলে দিতে যাচ্ছি। তার আগে এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, সবার জানা দরকার, তোমরা এই ভিডিওটা শেয়ার করে ফেলো এক্ষুনি। তোমাদের বন্ধুরাও তাহলে এই ভিডিওটা দেখে এই প্রশ্নের উত্তরটা জানতে পারবে। এইবার উত্তরটা বলি, আসলে কেউ কাউকে বেশি আকর্ষণ করবে না, দুইজন দুইজনকে সমান সমান আকর্ষণ করবে। তোমাকে যদি আমি বলি যে তুমি যে বললা পৃথিবী বেশি আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলের মান কত, তুমি কি এভাবে লিখবা F equals G capital M small m divided by distance square? আর ফল পৃথিবীকে কত আকর্ষণ করে এটা জিজ্ঞেস করলে কি তুমি এভাবে লিখবা G small m capital M divided by d square? দুইটার মধ্যে কি কোনো তফাৎ দেখা যাচ্ছে? কোনো তফাৎ নাই। তার মানে আসলে কি হচ্ছে,
দুইটা বস্তুকে সমান সমান আকর্ষণ করে, তাহলে তোমাদের কেন মনে হচ্ছে যে পৃথিবী বেশি আকর্ষণ করে? তার উত্তরটা হচ্ছে, তোমরা সবসময় ফলকেই মাটিতে পড়তে দেখো, পৃথিবীকে কখনো ফলের দিকে উঠে আসতে দেখো না। বা আমি যদি এখন একটা লাফ দেই, তাহলে আমি উপরে উঠে যাব, তারপর আমি নিচে পড়ে যাব, কিন্তু আমি লাফ দেওয়ার সাথে সাথে পৃথিবী উঠে যাচ্ছে না বা পৃথিবী নিচে পড়ে যাচ্ছে না। অ্যান্সারটা হচ্ছে, এই ফলের তুলনায় পৃথিবী এতই বেশি ভারী, এতই বেশি 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 ভারী, যার কারণে এদের মধ্যে যে বল ক্রিয়া করে, যে ফোর্স, সেই ফোর্সের কারণে এই ফলটার যতটুকু ত্বরণ হয় বা এক্সিলারেশন হয়, সেই তুলনায় একই ফোর্সে পৃথিবীর এক্সিলারেশন হয় অনেক কম। সেটা এতটাই কম, সেটা শূন্যের প্রায় কাছাকাছি। এই জন্য তুমি সবসময় ফলটাকে মাটিতে পড়তে দেখো, পৃথিবীটাকে ফলের কাছে উঠে আসতে দেখো না। এইটা হচ্ছে তোমার অ্যান্সারটা। দুইজনকে আসলে সমান সমান আকর্ষণ করে। আর সমান সমান আকর্ষণ করবে নাই কেন সেটা বলো। কারণ ফল যে পৃথিবীকে আকর্ষণ করে আর পৃথিবী যে ফলকে আকর্ষণ করে, এটা তো একটা আরেকটা ক্রিয়া প্রতিক্রিয়া। আমরা কি জানি? ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা সমান হয়। যদি সমান না হতো তাহলে অনেক অদ্ভুত আমরা ঘটনা দেখতে পেতাম। তো ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়, তো সবাই আসলে সবাইকে সমান সমান আকর্ষণ করে। তাহলে আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছো যে কে কাকে বেশি আকর্ষণ করবে। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি এর মধ্যে আরো অনেকে কমেন্ট করেছো। সৌরভ, ঐশী, তারপর জাইনাব, মিতুল, ফরহাদ, রোহান, তারপর আমি দেখতে পাচ্ছি সৌরভ আবারও কমেন্ট করেছো, মোহাম্মদ হাদিউল্লাহ, ইশতিয়াক রায়হান, নাহিদ, এবং লাস্টে আবারও মুন্সি হাদিউল্লাহ এবং এসকে ফরহাদ তোমরা কমেন্ট করেছো। তো তোমরা এখন বুঝতে পেরেছো যে কি কারণে আমি বললাম যে দুইটা বস্তু আসলে দুইটা বস্তুকে সমান সমান আকর্ষণ করে। তো এইটুকু বলে আমরা তার পরের অংশে চলে যাই। সেটা হচ্ছে আমরা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা নির্ণয় করব। একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সে যদি মুক্তভাবে পড়তে পারে, তাহলে তার যে ত্বরণ হয় অভিকর্ষ বলের প্রভাবে, সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো আমরা এখন অভিকর্ষজ ত্বরণের মানটা কিভাবে নির্ণয় করে সেটা দেখব। তাহলে দেখো, আমরা অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পৃথিবী। ধরা যাক পৃথিবীর সারফেসের খুব কাছে একটা বস্তু, এই বস্তুর ভর m আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M। এবার একটা কাজ কর, আমি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু বের করতে করতে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট না, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণের মান বের করতে করতে তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও পৃথিবীর ভর আসলে কত, পৃথিবীর ভর কত। এই তথ্যটা আমাকে কমেন্টে লিখে জানিয়ে তোমরা এখন হেল্প করতে পারো। তো আমি এখন গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বের করতে যাচ্ছি। তো m আর পৃথিবীর ভর কত? ক্যাপিটাল M। তাহলে কেন্দ্র বরাবর আকর্ষণ হয়, তো আমরা বলতে পারি এদের দুইজনের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে একটা ক্যাপিটাল M একটা স্মল m, তাহলে বল কত কাজ করবে? F equals g small m capital M divided by r square, এইটুকু বল কাজ করবে। আবার আমরা তো জানি এই অভিকর্ষজ বল যত F, সেটা কত? mg, একটা বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখান থেকে তুমি চাইলে m কেটে দিয়ে g এর মান বের করতে পারো gm by r square। তাহলে এই সমীকরণটার দিকে একটু তাকাও। আমরা অভিকর্ষজ ত্বরণ g দেখতে পাচ্ছি gm by r square। g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, আর এই r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত আমি একটু বলে দেই, 6.4 × 10⁶ মিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর পৃথিবীর ভর নিশ্চয়ই তোমরা এতক্ষণে বের করে আমাকে বলেও দিয়েছো। তা আমি এখন দেখি পৃথিবীর ভর তোমরা কত লিখেছো। আমি অলরেডি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। আব্দুল্লাহ খান, সালমান হৃদয়, আব্দুল জলিল, তারপর আমি দেখতে পাচ্ছি অলি, মোহাম্মদ নাইম হাসান, পাপন, ইশতিয়াক রায়হান। ইশতিয়াক রায়হান লিখেছে তুমি জানো না, বাকিরা কিন্তু জানে। বাকিরা অলরেডি কমেন্ট করে ফেলেছে যে পৃথিবীর ভর 6.2 × 10⁻²৪, 6.02 অ্যাকচুয়ালি, 6.02 × 10⁻24 কেজি। তো আমরা হচ্ছে 6 নিলাম, 6 × 10⁻24 কেজি। তাহলে 6 × 10⁻24 কেজি, এই হচ্ছে আমাদের পৃথিবীর ভর। তাহলে আমরা এই পৃথিবীর ভর যদি এখানে বসাই, পৃথিবীর ব্যাসার্ধ যদি এখানে বসাই, তারপর স্কয়ার করি, আর জি এর মানটা যদি বসিয়ে দেই ক্যাপিটাল জি, তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ সেটা পেয়ে যাব স্মল জি।
অলরেডি পৃথিবীর ভর লিখে আমাকে আরো সাহায্য করেছো ফজলে রাব্বি, নাইম হাসান, তাসনিম, জয়নাব খান, মেহজাবিন, হাবিবা, সম্রাট, অলি, সাকিব রহমান, আকাশ, গালিব, মোহাম্মদ হাদিউল্লাহ, উজ্জ্বল, সাকিব রহমান এবং মোহাম্মদ রাফি। তোমাদের সবাইকে সাহায্য করার জন্য ধন্যবাদ। 6 × 10⁻24 কেজি। তাহলে আমরা পৃথিবীর ভর পেয়ে গেলাম। এগুলো সব বসিয়ে দিলে অভিকর্ষজ ত্বরণ জি এর মান আমরা পেয়ে যাই 9.80661 এর কাছাকাছি। এর কাছাকাছি একটা মান আমরা পাই, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে 9.81 লিখি, আর আরো অ্যাপ্রক্সিমেট করে নরমালি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখে থাকি নরমালি। তাহলে এই জন্যই আমরা সবসময় লিখি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কথাটার মানে হচ্ছে আমি যদি এই কলমটাকে এখান থেকে ছেড়ে দেই এবং বাধাহীন ভাবে পড়তে দেই, তাহলে সেকেন্ডে এর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে কত করে? 9.8 মিটার পার সেকেন্ড করে। কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে। তাই 9.8 মিটার পার সেকেন্ড, তাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জেনে ফেললাম কিভাবে আমরা পৃষ্ঠে জি এর মানটা বের করতে পারি। তাহলে এই সূত্রটা আমাদের এরপর হরহামেশাই কাজে লাগবে, তাই আমরা এটাকে সাইডে লিখে রাখি। যে কোনো গ্রহের পৃষ্ঠে জি এর মান হচ্ছে gm/r², যেখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে ওই গ্রহের ভর এবং আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। এবার এইটা ব্যবহার করে আমরা অন্য কোন গ্রহের জি এর মান কি বের করতে পারবো? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের মান, অভিকর্ষজ ত্বরণের মান পারবো আমরা কিভাবে? ধরা যাক এটা হচ্ছে একটা আননোন প্ল্যানেট। হ্যাঁ, ধরা যাক এটা হচ্ছে প্ল্যানেট XYZ, এটা একটা প্ল্যানেট। এই প্ল্যানেটের যে ব্যাসার্ধ সেটা আমরা বললাম ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় RE, এটা হচ্ছে পৃথিবীর, RE হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এটাকে বললাম আমরা টুয়াইস RE, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের একটা গ্রহ। আর এই গ্রহের যে ভর m, সেটা আমরা বলে দিলাম পৃথিবীর যে ভর ME, এটাও পৃথিবীর ভর, সেই পৃথিবীর ভরের 3 গুণ, পৃথিবীর ভরের 3 গুণ ভর। তাহলে এটা বেশ বড়সড় একটা প্ল্যানেট। এই প্ল্যানেটের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর দ্বিগুণ, আর এই প্ল্যানেটের ভর হচ্ছে পৃথিবীর 3 গুণ। তাহলে এই প্ল্যানেটের পৃষ্ঠে জি এর মান কত হবে আমরা জানতে চাই। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, আমরা এই প্ল্যানেটের জন্য এই সূত্রটা লিখব, G ইকুয়ালস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তারপর লিখতে হয় কি ভর, নিচে কি লিখতে হয় r²। তাহলে আমরা এই মানগুলো যদি পৃথিবীর মান দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে m এর জায়গায় আমরা লিখতে পারবো 3me পৃথিবীরটা, আর r এর জায়গায় লিখতে পারবো টুয়াইস RE অর্থাৎ পৃথিবীরটা। তাহলে স্কয়ার করলে আমরা এখানে পাবো gme/RE², আর এই 3 আমি সামনে নিয়ে গেলাম, নিচে 2 স্কয়ার করলে 4 হয়ে যাবে। এবার তোমরাই একটু খেয়াল করে দেখো, এই জি এম আর এগুলো সব কি পৃথিবীর জন্য না? তাহলে এই gm/r² এটা আসলে কার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এইটার মান কি আমাদের নতুন করে বের করা লাগবে? না, একটু আগেই আমরা বের করলাম। তাহলে এইটার মান আমরা জানি, সেটা হচ্ছে 9.8, এটা হচ্ছে 9.8। তাহলে আমার অ্যানসারটা হবে ওই গ্রহের যে জি, সেটা হবে 9.8 × 3/4। তাহলে আমি যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটা করি, 9.8 × 3/4, অ্যানসারটা আসবে 7.35 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান কত হবে, এই অ্যানসারটা। এর মধ্যে মির্জা গালিব জিজ্ঞেস করেছিল যে পৃথিবীর ভর কি নির্ভুল কিনা। আসলে এত বড় বস্তুর একটা ভর নির্ণয় করতে গেলে আমরা কখনোই 100% অ্যাকুরেটলি বের করতে পারবো না। আর এছাড়া আমি আরেকটা প্রশ্ন পেয়েছি, নিসর্গ মৃধা জানতে চেয়েছো যে ক্যাপিটাল জি এর মান কি কোথাও পরিবর্তন হবে কিনা। অ্যানসারটা হচ্ছে এটাকে আমরা এই জন্যই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি, কারণ এই মানটা মাধ্যমের উপরে নির্ভর করে না। তুমি যদি পানির নিচে যাও তাহলেও ক্যাপিটাল জি এর ভ্যালু যা, তুমি যদি মহাকাশে যাও তাহলেও ক্যাপিটাল জি এর ভ্যালু তাই থাকবে। এই মানটা পরিবর্তন হচ্ছে না বলেই এটাকে আমরা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি। তুমি এক্ষেত্রে তুলনা করতে পারো তড়িৎ এবং চুম্বকের ক্ষেত্রে আমরা যে ইপসাইলন অর্থাৎ তড়িৎ মাধ্যমাঙ্ক, প্রবেশ্যতা, তারপর হচ্ছে পারমিটিভিটি, পারমিএবিলিটি, এই জিনিসগুলো, তারপর ভেদনযোগ্যতা, এগুলোর সাথে তুলনা করতে পারো।
ওই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাধ্যমের উপরে নির্ভর করে। তড়িতের বেলায় যে ভেদনযোগ্যতা সেটা মাধ্যমের উপরে নির্ভর করে, আর চুম্বকের বেলায় যে প্রবেশতা সেটাও মাধ্যমের উপরে নির্ভর করে, কিন্তু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে মান সেটা আসলে মাধ্যমের উপরে নির্ভর করে না। এই জন্যই আমরা এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি। তো এটার মানটা চেঞ্জ হচ্ছে না সহসাই। তাহলে দেখো আমরা অন্য একটা গ্রহের সারফেসে জি এর ভ্যালু বের করে ফেলতে পারলাম। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এবার আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করব। আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রথমে উপরে উঠব, তারপর পৃথিবীর পৃষ্ঠ থেকে আস্তে আস্তে আবার নিচে নেমে যাব, এইভাবে বিভিন্ন জায়গায় জি এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা বিভিন্ন জায়গায় জি এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তার আগে আমাদের পৃষ্ঠের যে সূত্র সেটা আরেকবার লিখে নিই, জি এম বাই আর স্কয়ার। এইটাকে আমরা চাইলে আরো একভাবে লিখতে পারি, সেটা আগে লিখে নিই। তো আমরা তো ধরেই নিচ্ছি যে পৃথিবী হচ্ছে এরকম গোলক আকৃতির। তাহলে পৃথিবী যদি এরকম গোলক আকৃতির হয়, তাহলে তার একটা নির্দিষ্ট রেডিয়াস যদি থাকে আর, তাহলে তার আয়তন কত? পৃথিবীর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আর পৃথিবীর ভর যদি জানতে চাই, সেটা নিশ্চয়ই হবে আয়তন ইনটু ঘনত্ব, ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এই ডেনসিটি রো, এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। গড় ঘনত্ব মানে হচ্ছে গড়ে পৃথিবীর সব জায়গায় সমান ঘনত্ব ধরলে যেই ঘনত্ব আমরা পেতাম সেই ঘনত্ব। বাস্তবে পৃথিবীর সব জায়গায় ঘনত্ব সমান না, সারফেসের কাছে ঘনত্ব কম, কারণ মাটি পানি এই জিনিসগুলো সারফেসে থাকে, আর ভিতরে কেন্দ্রের দিকে ঘনত্ব অনেক বেশি, কারণ সেখানে হচ্ছে ধাতুগুলো থাকে, গলিত ধাতুগুলো ওইখানে থাকে, তাই কেন্দ্রের দিকে ঘনত্ব অনেক বেশি সারফেসের তুলনায়। বাট আমরা যে রো নিলাম এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, এভারেজ ডেনসিটি। তাহলে পৃথিবীর ভরকে চাইলে আমরা তার আয়তন ইনটু ঘনত্ব এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সেটা যদি এখানে আমরা বসাই, তাহলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব রো, নিচে কি থাকবে আর স্কয়ার। তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে জি 4/3 পাই আর রো। এই ফর্মুলাটা এটাতে পরিণত হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের এক সময় কাজে লাগবে, তাই এটা আমরা আগে এখানে বের করে রেখে দিলাম। তাহলে এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব। তোমাদেরকে একটু আগে তোমাদের বন্ধুরা পৃথিবীর যে ভর সেটা বলে দিয়েছে, এবং তোমরা অনেকে নিজেরাও বলেছো, আর আমি হচ্ছে তোমাদেরকে পৃথিবীর রেডিয়াস আর বলে দিয়েছিলাম। তাহলে আর বলে দিলে তুমি তো ভলিউম বের করে ফেলতেই পারো, আর ভর তো তোমার জানাই আছে। এখন পৃথিবীর গড় ঘনত্ব কত হবে সেটা হিসেব করে আমাকে জানাও। কিভাবে বের করবে? পৃথিবীর যে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলেই তুমি ভরকে আয়তন দিয়ে ভাগ করলে, অর্থাৎ মাসকে তুমি ভলিউম দিয়ে ভাগ করলে তুমি পৃথিবীর এভারেজ ডেনসিটি পেয়ে যাবে। তাহলে ঝটপট এখন পৃথিবীর ঘনত্ব বের করার জন্য তুমি পৃথিবীর ভরকে পৃথিবীর আয়তন দিয়ে ভাগ করে ফেলো। পৃথিবীর ভর তুমি জানো কত ছিল, 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর আয়তন কত, 4/3 পাই আর কিউব। আর এর ভ্যালু তুমি জানো 6.4 10⁻6 মিটার। তাহলে এই ভ্যালু দুইটা বসিয়ে তুমি এই রো এর ভ্যালুটা বের করে আমাকে কমেন্টে জানাও। তাহলে তুমি পৃথিবীর গড় ঘনত্ব বের করতে করতে আমরা আরো কিছু কাজ করতে থাকি। আমাদের এই দুইটা জিনিস লাগবে, তাই আমরা এই দুইটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, আর g = gm/r², এটা রেখে দিলাম। এই দুইটা আমাদের লাগবে। তাহলে এবার দেখো আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এখন h উচ্চতায় উঠে যাব। h উচ্চতায় উঠে g এর মান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে অলরেডি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ কত দূরে, r দূরে, তার থেকে আমরা আরো এক্সট্রা h দূরত্ব উঠলাম। তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর কেন্দ্র থেকে আমার দূরত্ব কত, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে r + h। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আমার দূরত্ব। তাহলে এই উচ্চতায় কেউ যদি জিজ্ঞেস করে স্মল g এর ভ্যালু কত, সেটা আমি কি লিখব? দেখো স্মল g এর ভ্যালু কত ছিল, gm/r², যেখানে r ছিল কেন্দ্র থেকে আমার দূরত্ব, আর এখন দূরত্বটা কত, r + h। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় g এর মান হয়ে যাবে gm/r+h²। এই হচ্ছে পৃথিবী থেকে h উচ্চতায় স্মল g অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণের মান। এখন একটু দেখো, এটাকে আমরা g না বলে বরং g প্রাইম বলি। g প্রাইম দিয়ে একে প্রকাশ করি, একটা প্রাইম চিহ্ন দিয়ে দিলাম।
তাহলে জি প্রাইম ইকুয়ালস আমি পেয়ে যাচ্ছি gm বাই r প্লাস h হোল স্কয়ার। তার মানে কি? তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠে গেলে আমরা g এর মান এত পাবো। তো আমি এখন দেখব কে কে আমাকে পৃথিবীর গড় ঘনত্ব বের করে বলতে পেরেছো। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো, মিজানুর রহমান, রনি, নিশাত ফাতেমা, তারপর পাভেল মাহমুদ সাগর, তারপর আশিয়ানা, রনি, মতিউর রহমান, জেবিমা ভুইয়া, নাফিস, রাফি, অলি, উজ্জ্বল, আশিক মুরাদ, আব্দুল জলিল, সবুজ, নিলয়, মোহাম্মদ নাইম হাসান, তারপর আব্দুল সালাম, জয়, শাকিল, তারপর আমি দেখতে পাচ্ছি পারভেজ শেখ, মেহজাবিন, তারপর আমি দেখতে পাচ্ছি নৌকো, মিতুল, নীল, আবিদা, নাইম হাসান আবারও, তারপর সাব্বির আহনাফ, মোহাম্মদ নাইম হাসান, সৌরভ, নাইম হাসান আবারও কমেন্ট করেছো সৌরভ। এইবার আমি ঘনত্বগুলো পাওয়া শুরু করেছি। ঘনত্ব আমাদেরকে জানিয়েছো হাবিবা, রায়হান, মশরিফুল ইসলাম, জেমিমা, রাব্বি, তারপর শোয়েব, রুদ্রকুমার, মতিউর রহমান, অলি, মিম, ইয়াহিয়া এবং হিমাদ্রিকা রায়। ইয়াহিয়া বলেছো যে প্রশ্নটা কঠিন হয়ে গেল কিনা নাকি? না, প্রশ্নটা মোটেই কঠিন না। তুমি ভর তাকে আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে যে ঘনত্ব কত। তাহলে আমরা যদি এখন এটা হিসাব করতে চাই, তাহলে আমরা চাইলে হিসাব করতে পারি যে ঘনত্বটা কত আসবে। তাহলে আমি প্রথমে নিচ্ছি 6 × 10⁻24। এটা হচ্ছে পৃথিবীর ভর। তাকে আমরা ভাগ করব কি দিয়ে? এর আয়তন দিয়ে। তো আয়তনটা কত? আয়তন হচ্ছে 4/3 × পাই × r³ তাহলে পৃথিবীর r কত ছিল? পৃথিবীর r ছিল 6.4 × 10⁻6। একে আমরা কিউব করব। তাহলে যে রেজাল্টটা আসে সেটা আসে হচ্ছে 5.464 × 10⁻3। তাহলে 5.464 বা 5.4 এই অ্যানসারটাও যারা আনতে পেরেছো তাদের উত্তরটা সঠিক। অলরেডি আমি দেখতে পাচ্ছি রাসেল, ঋতু, রনি, আকাশ, আলতাফ হোসেন এবং সিয়াম, তোমরা অনেকেই এই অ্যানসারগুলো আনতে পেরেছো। তো যারা যারা এই অ্যানসারটা আনতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভরকে আয়তন দিয়ে ভাগ করলেই ঘনত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় যে g এর মান বের করেছিলাম সেই প্রশ্নটাতে আবার একটু ফিরে যাই। তাহলে দেখো আমি এই সূত্রটা আবার পরিষ্কার করে লিখে নিচ্ছি। দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় g এর মান হচ্ছে gm/r+h হোল স্কয়ার। r এর পরিচয় কি? ব্যাসার্ধ। h এর পরিচয় কি? পৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এবার তোমাদের প্রতি আমার প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার বা আর একটু বেশি নেই, ধরা যাক 1000 কিলোমিটার, পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত সেটা আমাকে বের করে দেখাও। 1000 কিলোমিটার, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ তো তোমার জানাই, তার সাথে এই h 1000 কিলোমিটার যোগ করে দাও, যোগ করে পুরোটাকে স্কয়ার করো, তাহলে সেটাকে এখানে বসাতে পারবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত হয় সেটা আমাকে বের করে জানাও। আর আমরা আগে একটু চিন্তা ভাবনা করতে শুরু করি, সেটা কি বেশি হবে নাকি কম হবে। আমরা তো জানতাম যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত, gm/r², আর এখানে gm/r+h হোল স্কয়ার। তার মানে এই যে হরের মান বেড়ে গেল, ডিনোমিনেটর বেড়ে গেল, তাহলে সংখ্যাটার মান কি হয়ে যাবে? নিশ্চয়ই কমে যাবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠতে থাকবো তত আস্তে আস্তে জি এর মান কমে যেতে থাকবে, এবং দূরে যেতে 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 এক সময় জি এর মান এতটাই কমে যাবে যে তখন আর আমরা তাকে শূন্য ছাড়া অন্য কোনো কিছু ধরতে পারবো না। তার মানে এক সময় গিয়ে আর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে না। তাহলে আমরা এখন 1000 কিলোমিটার উপরে, 1000 কিলোমিটার উপরে জি এর মানটা কত হয় আমরা এই বেলা চাইলে বের করে ফেলতে পারি। তাহলে g প্রাইম ইকুয়ালস g 6.673 10⁻11 দিলাম। তারপরে m সেটা কত ছিল? m ছিল হচ্ছে আমাদের 6 × 10⁻24, আর আমাদের r+h আর কত ছিল? 6.4 × 10⁻6। তার সাথে আমাদেরকে যোগ করতে হবে 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার মানে হচ্ছে 10⁻6 মিটার, তাকে আবার স্কয়ার করতে হবে, তাহলে আমরা এই g প্রাইমের মানটা পাবো। তো তোমরা এই ক্যালকুলেশনটা করতে করতে আমাদের এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো
এবং শেয়ার করে তুমি চাইলে কমেন্টে জানিয়েও দিতে পারো যে শেয়ার করেছো কিনা। তুমি শেয়ার লিখলেই আমরা বুঝে যাব যে তুমি শেয়ার করেছো। তো আমি এবার দেখতে চাই কে কে এই অ্যানসারটা বের করতে পেরেছো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে জি এর মানটা কত হবে। তো অলরেডি তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি দেখতে পাচ্ছি পাখি, আব্দুর রহমান, নিধি, জুয়েল, এবং তারপর আমি দেখতে পাচ্ছি সাজিদ, আহনাফ, তারপর আব্দুল জলিল। এর মাঝে একটা প্রশ্ন পেয়েছি আহনাফের কাছ থেকে, তুমি জানতে চেয়েছো যে ভূস্থির উপগ্রহ কিভাবে নির্ণয় করব। আমরা ভূস্থির উপগ্রহ নিয়েও এরপর আলোচনা করব এই ক্লাসের শেষের দিকে, অথবা আমাদের ঠিক নেক্সট ক্লাসটাতে আমরা ভূস্থির উপগ্রহটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এরপর আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান, জনি, আব্দুল জলিল, সিয়াম, সাজিদ, রায়হান, হৃদয়, শুভ, উজ্জ্বল, জিসান, জারা, সাজিদ আবারো, আলতাফ হোসেন, তারপর রাজীব দাস, আহনাফ, মোশরিফুল ইসলাম, মতিউর রহমান, হাবিবা, রাহা, সাইফ খান, জেমিমা, ঋতু, নীল, সবুজ, আহনাফ, আকাশ, নীল, তাহিয়াত, শুভ, এবং অলি, ইবনে হোসেন, আহনাফ আবারো, এবং শেষে মমিন। তোমরা কমেন্ট করেছো। তো যারা যারা কমেন্ট করেছো তারা অনেকেই সঠিক উত্তর বের করতে পেরেছো। তাও আমি এখানে উত্তরটা একটু বের করে জানিয়ে দিই কত হচ্ছে। তো উপরে আমি বসাবো হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট 6.673 × 10⁻⁻11। এটাকে আমার গুণ করতে হবে পৃথিবীর ভর দিয়ে 6 × 10⁻24। এটাকে ভাগ করতে হবে এই জিনিসটার স্কয়ার দিয়ে। তাহলে কি দিয়ে ভাগ করব আমি? ডিভাইডেড বাই, দেখো এই জিনিসটার স্কয়ার। তাহলে আমি লিখতে চাচ্ছি এখানে 6.4 × 10⁻24 প্লাস 10⁻6। এটা হচ্ছে মিটারে নিয়ে গেলে, তারপর আমি স্কয়ার করলাম, সেটা দিয়ে ভাগ করে দিলাম। অ্যান্সারটা চলে আসলো 9.77 10⁻⁻, অনেক বড় একটা সংখ্যা চলে আসলো। তাহলে দেখো অনেকেই অ্যান্সারটা বের করতে পেরেছো 7.311, এবং অনেকে লিখেছো যে তুমি বের করতে পারছো না, অনেকে লিখেছো চেষ্টা করছো। আর নিসর্গ, হ্যাঁ আমি বললাম। আর ইয়াহিয়া লিখেছো ঠিক মতো বুঝতে পারিনি। আচ্ছা আমি এটা আবার বলি, দেখো এখানে কিছুই করতে হবে না, এই জি এর মানটা বসাতে হবে ক্যালকুলেটরে, তারপর এম এর মানটা বসাতে হবে, তারপর আর প্লাস এইচ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে হিসাবটা হবে এইরকম 6.673 10⁻⁻11। তারপর হচ্ছে এখানে 6 × 10⁻24, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর নিচে এই যে 6.4 10⁻6, আর এখানে 10⁻6। তার মানে তুমি আসলে চাইলে এটা আগেই যোগ করে নিতে পারো। তুমি যদি আগে যোগ করে নাও তাহলে কত হবে দেখো তো, 6.673। আমি শুধু কনস্ট্যান্ট গুলো নিচ্ছি, 10 এর পাওয়ারটাকে আলাদা রাখি। দেখো 10⁻⁻11 আর তার সাথে 10⁻24 গুণ করলে কি হয়, +24। তুমি চাইলে এইভাবে আলাদা করে নিতে পারো, তাহলে চাইলে তোমার সুবিধা হবে। 6.4 × 10⁻6 এটার সাথে 10⁻6 এটাকে আমি যোগ করতে চাই। তাহলে দেখো আমি আবার ধীরে ধীরে বলি জিনিসটা। আমি কনস্ট্যান্ট টুকুকে আলাদা করলাম, এখানে এখানে 6 ছিল, এই 6 কে আলাদা করলাম। 10⁻⁻11 ছিল, 10⁻24 ছিল, গুণ করলে কত হবে 10⁻⁻11 +24। তাহলে আমি 10 এর পাওয়ার গুলোকে আলাদা করে নিলাম। আর এই যে এখানে 6.4 10⁻6 তার সাথে আবার যোগ করলাম 10⁻6, তাহলে কত হবে? তাহলে হবে 7.4 × 10⁻6। তুমি এই 10 এর পাওয়ারটাকে এখানে নিয়ে গেলে কত হবে, নিচে 10⁻6 থাকা মানে উপরে 10⁻⁻6 থাকা। তাহলে দেখো 10 এর পাওয়ারটুকুকে আমি আলাদা করে নিলাম। তাহলে এই 10 নিয়ে তুমি পরে ক্যালকুলেট করতে পারবে। তাহলে দেখো এখানে কি হয়, 24 থেকে 11 গেলে কত থাকে, তোমার থাকবে হচ্ছে 13, আর তার থেকে আরো 6 গেলে কত থাকবে, 13 থেকে 6 গেলে তোমার থাকবে হচ্ছে 7। তাহলে তুমি এইখানে চাইলে 10⁻7 লিখে ফেলতে পারো একবারে। আর এবার এই ক্যালকুলেশন গুলো বের করে তুমি সেখান থেকে চাইলে বের করতে পারবে। আচ্ছা এটা স্কয়ার করা হয়েছিল, আমি একটু ভুল করে ফেলেছি, এখানে 10⁻6 এটাকে স্কয়ার করার কথা ছিল। তাহলে 10⁻6 কে স্কয়ার করলে কত হয়, 10⁻−12। তাহলে তুমি এটাকে আলাদা করে নাও। তাহলে আলাদা করে নিলে এখানে যেটা পাবে সেটা হচ্ছে -12, আর এখানে 7.4 স্কয়ার। এই পর্যন্ত। এইবার এইটুকু তো ক্যালকুলেটরে খুব ইজিলি হিসাব করা যায়। তাহলে এইটুকু তুমি ক্যালকুলেটরে হিসাব করে ফেলো, তারপর 10 এর পাওয়ারটা বসিয়ে দাও। কারণ অনেকেরই অনেক বড় বড় পাওয়ার নিয়ে ক্যালকুলেট করতে গেলে ক্যালকুলেটরে সমস্যা হয়। তাহলে ক্যালকুলেটর কিভাবে সঠিকভাবে ব্যবহার করবে এর জন্য শামির ভাইয়ের একটা চমৎকার ভিডিও আছে,
তোমরা চাইলে ওই ক্যালকুলেটরের ব্যবহার শীর্ষক ভিডিওটাও এর মাঝখানে সুযোগ পেলে দেখে ফেলতে পারো। তাহলে আমি এই হিসাবটা আবার করি, 6.673 into 6 divided by 7.4 স্কয়ার। তাহলে এই পয়েন্টটুকু আসে 0.731, এইটুকু আসে 0.731। আর এখানে তুমি 10 এর পাওয়ারটা এবার বসিয়ে ফেলো। 10 এর পাওয়ারটা কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 এর পাওয়ারটা যেটা হবে 24 minus 11 minus 12, তাহলে আমি পাচ্ছি 1। তাহলে এই হচ্ছে আমার অ্যানসার 7.311। তাহলে এই অ্যানসারটা অনেকেই অলরেডি বের করে ফেলেছিলে, মিটার পার সেকেন্ড স্কয়ার 7.31। যারা যারা এতক্ষণ বের করতে পারোনি তারাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো কিভাবে এই অ্যানসারটা বের করতে হয়। তাহলে আমি দেখি আর কে কে এই অ্যানসারটা দিয়েছো। তো আমি দেখতে পাচ্ছি যে সাব্বির আহনাফ, মতিউর রহমান, রানা, তারপর আবু বকর সিদ্দিক, আহনাফ, ইয়াহিয়া, মতিউর রহমান, রাফি, সবুজ, সুলাইমান এবং আকাশ, রাফসান এবং মোশরফুল ইসলাম, তোমরা এই অ্যানসারটা দিতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইচ উচ্চতায় জি এর মান থেকে এবার সরে যাচ্ছি। এবার আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যে জি এর মান সেখানে যাচ্ছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান কিভাবে করব সেটা একটু দেখো। এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী। আমরা পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যেতে চাই। তাহলে এখানে জি এর মান কত হবে আমরা বের করতে চাই। তাহলে একটু খেয়াল করো, আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, এই কথাটাকে আমি ঘুরিয়ে বলতে পারি কিনা একটু দেখো। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আর। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় বলা যেই কথা, পৃথিবীর কেন্দ্র থেকে আর মাইনাস এইচ দূরত্বে থাকা একই কথা। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় থাকা যেই কথা, পৃথিবীর কেন্দ্র থেকে আর মাইনাস এইচ ডিসটেন্সে থাকা একই কথা। তাহলে তুমি যখন এখানে থাকবে তখন তোমার উপরে কতটুকু জায়গার আকর্ষণ কাজ করবে? তুমি যখন এখানে থাকবে তখন তোমার উপর এই ভিতরের অংশটুকুর আকর্ষণ কাজ করবে, বাইরের অংশটুকুর আকর্ষণ কাজ করবে না। কারণ বাইরের সাদা অংশটুকুর কথা চিন্তা করো, এটা একটা ফাঁপা গোলক। সেই ফাঁপা গোলকের ভিতরে মহাকর্ষীয় প্রাবল্য হবে 0 বা ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে 0। তাহলে এই বাইরের অংশটুকুর কথা আমার চিন্তা করে লাভ নেই, আমি শুধু এই ভিতরের অংশটুকুর কথা চিন্তা করব। এইটুকুর জন্য যদি আমি জি এর মান বের করতে পারি, সেটাই এইচ গভীরতায় জি এর মান। তাহলে এইটুকুর জন্য জি এর মান কত হবে আমরা দেখি। ধরো সেটাকে আমরা ধরে নিলাম জি ডাবল প্রাইম। সেটা কত হবে? জি এইটুকু অংশের ভর, এইটুকু অংশের ভর আমরা ধরলাম স্মল এম, ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কয়ার আর মাইনাস এইচ স্কয়ার। তাহলে দেখো আমরা জি ডাবল প্রাইম এর মান যেটা বের করে ফেলতে পারলাম সেটা হচ্ছে জি ইনটু স্মল এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। তাহলে দেখো এই মানগুলো আমরা এখন কিভাবে বসাবো। আমরা এই স্মল এম এভাবে বসাতে পারি, জি ইনটু আয়তন 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব রো। কিভাবে করলাম এটা? আয়তন ইনটু ঘনত্ব, ভলিউম ইনটু ডেনসিটি ডিভাইডেড বাই আর মাইনাস এইচ স্কয়ার। তাহলে কাটাকাটি হয়ে এর মানটা যেটা থাকবে সেটা আমি এখানে লিখি 4/3 পাই আর মাইনাস এইচ। তাহলে এই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান। এই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান। তাহলে এবার একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত ছিল? জি ইনটু 4/3 পাই আর রো। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান কত? আচ্ছা, তাহলে এই পাশের অংশটা দেখো, আমি মুছে দিচ্ছি, একটু কনফিউজিং লাগতে পারে। তাহলে দেখো এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান, জি ইনটু 4/3 পাই আর মাইনাস এইচ রো। আর পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত ছিল? জি, আমি লিখি আবার, জি ইনটু 4/3 পাই আর রো। তাহলে দেখো অনেক কিছু কমন না? এখন আমি চাইলে দুইটার অনুপাত নিতে পারি।
আমি এই জি প্রাইম প্রাইম কে বা জি ডাবল প্রাইম কে জি দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে যে মানটা আমি পাবো সেটা আমি এখন এখানে লিখব। তাহলে দেখো সেই মানটা আমি লিখতে যাচ্ছি, জি ডাবল প্রাইম ডিভাইডেড বাই জি। দেখো এইটাকে আমি এটা দিয়ে ভাগ করব, তাহলে কাটাকাটি যাবে কি, জি জি কাটাকাটি যাবে, 4/3 পাই 4/3 পাই কাটাকাটি যাবে, রো রো কাটাকাটি যাবে, আর মাইনাস এইচ কে আর দিয়ে ভাগ করলে পাবো কি, পাবো 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এইখান থেকে আমরা একটা ছোটখাটো সূত্র পেয়ে গেলাম যে জি ডাবল প্রাইম ইকুয়ালস 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে আমরা চাইলে এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান। তাহলে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান। তাহলে এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু নিচে নামতে চাই, আর এই জি এর পরিচয় হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান অর্থাৎ 9.8। তাহলে এই সূত্রের চেয়ে এই সূত্রটা ব্যবহার করা সুবিধাজনক, কারণ অলরেডি আমরা এখানে পেয়ে যাচ্ছি, আর এই আর আর এইচ এর ভ্যালু বসিয়ে দিলে আমরা জি এর মান এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমাকে তোমরা অ্যানসার জানাও যে আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে 3200 কিলোমিটার ভিতরে যাই তাহলে জি এর মান কত হবে। তাহলে তোমাদের প্রতি এখন আমার প্রশ্ন যে এইচ এর ভ্যালু যদি 3200 কিলোমিটার হয় তাহলে জি ডাবল প্রাইম এর ভ্যালু কত। এই এইচ এর ভ্যালু আমি বলে দিলাম 3200 কিলোমিটার, তুমি বের করবে জি ডাবল প্রাইম কত। অর্থাৎ ধরা যাক এরকম, এই পৃথিবী, আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচে নামলাম, কতটুকু নিচে নামলাম, আমরা নিচে নামলাম হচ্ছে 3200 কিলোমিটার, এতটুকু নিচে নামলাম। তাহলে এই পয়েন্টে এসে আমাদের কাছে জি এর মান কত মনে হবে এটা বের করব। কিভাবে বের করব, 1 মাইনাস এইচ বাই আর ইন্টু পৃথিবীর পৃষ্ঠের জি। তাহলে তোমরা এটা বের করতে করতে আমি মাঝখানে আরেকটা কথা তোমাদেরকে মনে করিয়ে দেই, সেটা হচ্ছে আমরা যদি নিচে নামতে নামতে পৃথিবীর কেন্দ্রে চলে যাই তখন কি হবে। তো কেন্দ্রে চলে গেলে আমরা কতটুকু গভীরে গেলাম, আমরা পুরোপুরি আর গভীরতায় চলে গেলাম, তাই না। এখান থেকে যদি কেন্দ্রে চলে যাই আমাদেরকে কতটুকু যেতে হয়, আর ডিসটেন্স যেতে হয়, এই আর। তাহলে এইচ এর জায়গায় হয়ে যাবে আর, আর বাই আর কত হয়, আর বাই আর হয় 1। তাহলে আর বাই আর যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 কত আসে, 0। 1 মাইনাস 1 চলে আসে 0। তাহলে 1 মাইনাস 1 0 চলে আসলে এখানে যাই থাকুক না কেন এই পুরো মানটা হয়ে যাবে 0। তাহলে এর মাধ্যমে আমরা আসলে কি প্রতিষ্ঠা করলাম, এর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মানটা হয়ে যায় 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান হয়ে যায় 0। তাহলে এইবার এসো আমি যে প্রশ্নটা করেছিলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 3200 কিলোমিটার গভীরতায় জি এর মান কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে দেখো আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে 3200 কিলোমিটার গভীরতায় জি এর মানটা এখন বের করব। তাহলে এখানে আমরা মান বসাই, জি ডাবল প্রাইম ইকুয়ালস 1 মাইনাস 3200 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার ইনটু 9.8। তাহলে 1 মাইনাস হাফ ইনটু 9.8 অর্থাৎ অ্যানসারটা আসবে 4.9। তো যারা যারা 4.9 এই অ্যানসারটা আনতে পেরেছো তাদের উত্তরটা সঠিক। তো আমি এখন দেখতে চাচ্ছি কে কে এই অ্যানসারটা আনতে পেরেছো। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই সঠিক উত্তরটা আনতে পেরেছো। সৌরভ, তারপর অলি, নীল, আব্দুল জলিল, তারপর আবারও সৌরভ, আকাশ, শুভ, রাহা, তারপর নিলয় নীল। রাহার অ্যানসারটা একটু ভুল, 9.79 না 4.9। মতিউর রহমান, মোশরেফুল ইসলাম, তারপর জয়নাব খান, তারপর সেলিম রেজা, তারপর ফজলে রাব্বি, আকাশ। তোমরা সবাই এই সঠিক উত্তরটা দিতে পেরেছো 4.9। এছাড়া আরো সঠিক উত্তর দিয়েছো জেসমিন, তারপর সম্রাট এবং আরো অনেকে। যারা যারা এই সঠিক উত্তরটা দিতে পেরেছো অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে 3200 কিলোমিটার গভীরতায় জি এর মান হবে 4.9, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পাহাড়ের উপরে সরল দোলকের দোলনকাল সেটা কত হয়, বা দোলনকাল বলে দিলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় কিনা, এই জিনিসটাতে আমরা এখন যাচ্ছি।
তাহলে দেখো এটা করার জন্য আমাদের কি কি জানা লাগবে। এটা করার জন্য আমাদের জানা লাগবে একটা সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড বা পর্যায়কালের সূত্র। একটা সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড বা পর্যায়কালের সূত্র হচ্ছে 2 পাই √L/G। এখানে L হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ এই ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত বা সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব হচ্ছে L। G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর 2 পাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর T হচ্ছে এর পর্যায়কাল। তাহলে দেখো ধরা যাক এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, আর এইটা হচ্ছে পৃথিবীর উপরে একটা বিশাল পাহাড়। তুমি এই পাহাড়ের উপরে একটা পেন্ডুলামকে নিয়ে গেলে আর একটা পেন্ডুলামকে মাটিতে রাখলে। তো এই পেন্ডুলামটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম বা সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক, এই পেন্ডুলামটা হচ্ছে সেকেন্ড দোলক। তো আমরা এই সেকেন্ড দোলকের দোলনকাল নির্ণয় করতে চাই পাহাড়ের উপরে। কিভাবে করব দেখো, সেকেন্ড দোলকের দোলনকাল পৃথিবীর পৃষ্ঠে কত? সেকেন্ড দোলকের দোলনকাল পৃষ্ঠে t = 2 সেকেন্ড। এটাই হচ্ছে সেকেন্ড দোলকের সংজ্ঞা। যে সরল দোলকের দোলনকাল পৃথিবীর পৃষ্ঠে 2 সেকেন্ড হবে সেটাই হচ্ছে সেকেন্ড দোলক। এবার ধরা যাক এই পাহাড়ের উচ্চতা হচ্ছে h। h উচ্চতায় এর দোলনকাল কত হবে সেটা আমি জানতে চাই। দেখো খুবই ইজিলি বের করা যায়। আমরা যদি ধরে নেই নিচে দোলনকাল t1, উপরে দোলনকাল t2, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি t1/t2 = √G2/G1। কেন? কারণ এই দোলনকাল হচ্ছে অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাই t1/t2 হলেও এই পাশে এসে হয়ে যাচ্ছে √G2/G1। এইবার G2 আর G1 কি জানো? G1 ছিল হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, তাই না? G1 ছিল পৃথিবীর পৃষ্ঠে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আমি এই ভ্যালুটা বসিয়ে দেই। দেখো G1 ছিল পৃথিবীর পৃষ্ঠে, সেটা কত? gm/r²। আর G2 কই ছিল? পৃথিবী থেকে h উচ্চতায়, gm/r+h²। এই সূত্রটা আমরা একটু আগেই শিখলাম। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় ছিল এইটা, আর পৃথিবীর পৃষ্ঠে ছিল এইটা। তুমি ভাগ করো, কাটাকাটি করো, তুমি পেয়ে যাবে r/r+h। তাহলে t1/t2 তুমি পেয়ে যাবে r/r+h। তাহলে এই জিনিসটা আমি আরেকবার বলি। দেখো t1/t2 আমি কিভাবে পেলাম √G2/G1? কারণ দোলনকাল হচ্ছে অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, উল্টে যাবে। তাই t1/t2 হচ্ছে √G2/G1। এবার G1 কি ছিল? পৃথিবীর পৃষ্ঠে। পৃষ্ঠে G এর মান কত? gm/r²। আর G2 কি ছিল? পাহাড়ের উপরে। উপরে G এর মান কত? gm/r+h², যেখানে h হচ্ছে পাহাড়ের উচ্চতা। তাহলে এবার gm gm কেটে যাবে, r+h নিচে নামবে আর উপরে উঠবে। যেহেতু স্কয়ার ছিল আর উপরে রুট ছিল, তাই স্কয়ার আর রুট কেটে গিয়ে আসবে r/r+h। তাহলে এই হচ্ছে তোমার r/r+h = t1/t2। তাহলে t1 কোথায়? পৃথিবীর পৃষ্ঠে বা সারফেসে। আর t2 কোথায়? t2 হচ্ছে পাহাড়ের উপর। পাহাড়ের উপর। এই t1 আর t2 এর মান আমরা জেনে গেলাম। এবার আমি তোমাকে পাহাড়ের উচ্চতা বলে দিচ্ছি, তুমি আমাকে t2 এর মানটা বলবে। t1 এর মান কি তোমরা সবাই জানো? হ্যাঁ অবশ্যই জানো। t1 হচ্ছে সেকেন্ড দোলকের পৃথিবীর পৃষ্ঠে দোলনকাল। সেটা কয় সেকেন্ড হয়? 2 সেকেন্ড হয়। t1 হচ্ছে 2 সেকেন্ড। আর t2 টা তুমি আমাকে বের করে বলবে। আমি উচ্চতা বলে দিলাম, পাহাড়ের উচ্চতা 3200 কিলোমিটার। পাহাড়ের উচ্চতা 3200 কিলোমিটার। যদিও পৃথিবীতে এত উঁচু পাহাড় আসলে নেই, কিন্তু আমি হিসাবের সুবিধার জন্য 3200 কিলোমিটার দিলাম। তাহলে তুমি আমাকে এই পাহাড়ের উচ্চতা থেকে জানিয়ে দাও ওই পাহাড়ের উপর সরল দোলকের দোলনকাল কত হবে। তাহলে এটা বলতে বলতে আমরা এবার একটু চিন্তা করি যে পাহাড়ের উপরে সরল দোলকের দোলনকাল কি আগের চেয়ে বেশি হবে নাকি কম হবে। দেখো পৃথিবীর আকর্ষণের কারণে সরল দোলককে এক পাশে টেনে ধরলে সে আবার ফিরে আসতে চায়, এসে এদিক ওদিক দুলতে থাকে। তাহলে আমি যদি সেই দোলনকালের সূত্রটাতে যাই, তাহলে দেখো t = 2 পাই
√L/G। তার মানে পাহাড়ের উপরে আমরা নতুন যে দোলনকাল পেতে যাচ্ছি হিসাব নিকাশ করে, সেই দোলনকালটা অবশ্যই 2 এর চেয়ে বেশি হবে। দোলনকালটা 2 এর চেয়ে বড় আসবে। 2 এর চেয়ে ছোট আসা মানে হচ্ছে তোমার आंसर ভুল। তাহলে এবার আমরা হিসাব করার চেষ্টা করি যে এই টি এর মানটা কত আসবে। এটা হচ্ছে 2, আমরা টি2 বের করতে চাই। তাহলে টি2 এই পাশে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি। তাহলে আমাদের টি2 ইকুয়ালস কত আসবে? টি2 ইকুয়ালস আসবে, দেখো টি2 ইকুয়ালস আসবে, আমরা এখান থেকে যদি লিখি টি2 এই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, টি1 ইনটু r প্লাস h বাই r। আমরা টি2 ইকুয়ালস লিখতে পারলাম টি1 ইনটু r প্লাস h বাই r। তাহলে টি1 কত ছিল? 2 সেকেন্ড। r প্লাস h কত? 6400 কিলোমিটার প্লাস 3200 কিলোমিটার। আর r এর মান কত? 6400 3 সেকেন্ড। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 3 সেকেন্ড। যারা যারা এই সঠিক উত্তরটা আনতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এখন শিখে গেলে যে কিভাবে পাহাড়ের উচ্চতায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করতে হয়। তোমাকে যদি উল্টোটা বলে দিতাম, আমি যদি টি2 বলে দিতাম, তুমি সেখান থেকে চাইলে ক্যালকুলেশন করে h বের করতে পারতে। অর্থাৎ টি1 টি2 জানলে r এর মান তো তোমার জানাই, তুমি h ইজিলি বের করে ফেলতে পারবে। এভাবে পাহাড়ের উচ্চতা চাইলে নির্ণয় করা যায়। তাহলে দেখো টি2 আমরা বের করে ফেলেছি 3 সেকেন্ড। তো আমি এখন দেখতে চাচ্ছি কে কে এই 3 সেকেন্ড অ্যানসারটা আনতে পেরেছো। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি হিমাদ্রিকা, আহনাফ, তারপর সাইফুল্লাহ নোমান, রাহা, শিহাব ইবনে হোসেন, তারপর সৈকত কুমার দাস, ওবায়দুর রহমান, তারপর শিহাব ইবনে হোসেন আবারও কমেন্ট করেছো, নিসর্গ মৃধা, তোমরা, তারপর লাল সবুজ, তোমরা এই অ্যানসারটা দিতে পেরেছো। এর মাঝে আমি একটা প্রশ্ন পেয়েছি, নিসর্গ মৃধা জানতে চেয়েছো পেন্ডুলামের বেলায় এল কি জিনিস। তাহলে দেখো আমি পেন্ডুলামের এল এটা একটু এক্সপ্লেইন করি। পেন্ডুলাম বা সরল দোলক এর বেলায় এল সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, শক্ত কোন একটা কিছু, সেখান থেকে আমি একটা সুতা দিয়ে একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম। তাহলে এইখান থেকে এই পর্যন্ত সুতার দৈর্ঘ্য ধরা যাক স্মল এল। আর এই ভারী বস্তুর নিশ্চয়ই একটা ভার কেন্দ্র থাকবে। তাহলে এইখান থেকে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বটা একটা গোলকের বেলায় হয় আর। তাহলে এল আর আর যোগ করলে আমি কি পাবো? ঝুলন বিন্দু থেকে শুরু করে যে বস্তুটাকে ঝুলাচ্ছি বব, ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকেই বলা হয় সরল দোলকের বেলায় কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেংথ। তাহলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেংথ কি জিনিস তোমরা জেনে গেলে। তাহলে আমরা আমাদের আজকের প্রথম ক্লাসটা অর্থাৎ গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটেশন এখানেই শেষ করছি। কিন্তু তোমরা কেউ চলে যেও না, আমরা রাত 9টায় আরেকটা ক্লাস নিয়ে ফিরে আসব এবং রাত 9টার ক্লাসে তোমাদের জন্য থাকবে একটি বিশেষ চমক। তাহলে 9টার ক্লাসে আমি আশা করব সবাই উপস্থিত থাকবে। 9টার ক্লাসে আমরা ওজন এবং ওজনের তারতম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সারপ্রাইজটা কেউ মিস করো না। বন্ধুরা, ক্লাস শেষে তোমরা অবশ্যই চলে যাও আমাদের 10minuteSchool.com এ। আমাদের ওয়েবসাইটটিতে গেলে তোমরা আমাদের লাইভ ক্লাস সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবে। লাইভ ক্লাস সংক্রান্ত তথ্য পেতে তোমরা এই অপশন বাটনটিতে ক্লিক করো, তাহলে একটা মেনু চলে আসবে। সেখান থেকে এই যে এখানে দেখবে একটা লাল রঙের ডট বিপ করছে, এই লাইভ ক্লাস বাটনটিতে ক্লিক করবে। তো লাইভ ক্লাসের সংক্রান্ত যত ভিডিও এবং তথ্য তা কিন্তু আমাদের এই সাইটটিতে আপলোড করা থাকে। সো তোমরা দেখবে এখানে একটা ভিডিও লিস্ট নামে সবুজ বাটন আছে, এই ভিডিও লিস্ট বাটনটিতে ক্লিক করলেই তোমরা আমাদের আগের সবগুলো লাইভ ক্লাস পেয়ে যাবে। সো যারা আমাদের বিগত ক্লাসগুলো করতে চাও এখনই চলে যাও 10minuteSchool.com এ এবং আমাদের অবশ্যই রাত 9টার ক্লাসটিতে যোগ দিতে ভুলবে না।